আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, যারা চাকরির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, চলেন আমরা সবাই মিলে এই বইটা শেষ করে ফেলি একবার একবার করে পড়ে। হ্যাঁ, যাদের বই আছে তারা তো একবার পড়ছেন, যারা নাই তারা একবার আমার সাথে পড়ে ফেলুন। চলেন এই বইটা আমরা পড়ে ফেলি, ঠিক আছে? চলুন শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা বাংলা। আদি অধিবাসীগণ অষ্টিক ভাষাভাষী ছিল। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা দুইটি, কিন্তু শতম। বাংলা ভাষার উৎস প্রাকৃত ভাষা, অর্থাৎ বাংলা ভাষার উৎস প্রাকৃত ভাষা থেকে। উৎপত্তি বা সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে সপ্তম শতাব্দীতে এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে দশম শতাব্দীতে। অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি তারা বলছেন এক একজন এক এক রকম। জেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন সপ্তম এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন দশম শতাব্দী। উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে জর্জ গিয়াসর এবং ডক্টর সুনীত কুমারের মধ্যে মাগধী প্রাকৃত থেকে। স্থিতি সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী। বিগত প্রিলিমিনারিতে পরীক্ষায় আসা প্রশ্ন: কেন্দ্রীয় দুটি শাখা কোন দুটি শাখা এর অন্তর্গত? হিট্টিক ও তুখারিক। বাংলা সাহিত্যের বাংলা আদিগোষ্ঠীর ভাষা বা বাংলা আদি আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অষ্টিক ভাষা। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে বা বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে? বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত? দশম থেকে চতুর্দশ শতাব্দীতে। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে। বেদের ভাষাকে বৈদিক ভাষা বলা হয়। বাংলা ভাষার বয়স 1000 বছর। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম? বঙ্গ-কামরূপী ভাষা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত ভাষা থেকে? গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল 650 খ্রিস্টাব্দ। বাংলা লিপি ভারতীয় লিপির রূপ দুইটি, ব্রাহ্মী ও খরোষ্ঠী। ভারতের মৌলিক লিপি ব্রাহ্মী, ব্রাহ্মী লেখা বাঁ দিক থেকে, খরোষ্ঠী লেখা ডান দিক থেকে। বাংলা লিপির উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো সপ্তম শতাব্দীতে, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো দশম শতাব্দীতে। বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। বাংলা লিপির অক্ষর বা বর্ণের আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। বাংলা লিপির উৎস কি বা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। বাংলা সাহিত্যের যুগবিভাগ বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদের কাল থেকে। বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগটা দেখি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 সাল পর্যন্ত। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 সাল। আর মধ্যযুগের মধ্যে কোনো বিভেদ নাই, 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এবং আধুনিক যুগ 1801 থেকে বর্তমান, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো বিভেদ নাই। বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্নগুলো কী কী? বাংলা সাহিত্যের পঠন পাঠন সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগগুলো 650 থেকে 1200। বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। চর্যাপদ গানের সংকলন বা সাধনগীতি। এতে বিদিত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এটি বৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে। চর্যাপদ প্রকাশিত হয় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1916 খ্রিস্টাব্দে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 1000 বছরের পুরনো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের শাসনামলে। চর্যাপদ সম্পর্কিত প্রাচীন যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। ডক্টর সুকুমার সেনের মতো 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। রচনাকাল অর্থাৎ চর্যাপদ রচনাকাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। ডক্টর সুকুমার সেনের মতে 900 থেকে 1350। মেন কথা হচ্ছে চর্যাপদের প্রথম কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি, তাই এটা রচনা কবে থেকে হয়েছে বা রচনাকাল কবে সেটা কি মানুষ জানে না। যারা গবেষণা করেছেন তারা কি করছেন, একটা মত দিয়েছেন যে এর মধ্যে কি চর্যাপদটা রচিত হতে পারে।
অর্থাৎ শিউর করে বলা যাচ্ছে না। কবির সংখ্যা: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 23 জন, ডক্টর সুকুমার সেনের মধ্যে 24 জন। পদ সংখ্যা: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদের পদ সংখ্যা 50টি, প্রাপ্ত পদ 46.5টি। ডক্টর সুকুমার সেনের মধ্যে পদ সংখ্যা 51টি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদের পদ সংখ্যা কতটি? 50টি। তার মধ্যে পাওয়া গেছে কতটি? 46টি পদ পাওয়া গেছে, আর বাকি পদগুলা পাওয়া যায়নি। ভাষা: হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা বা শান্ত ভাষা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী ভাষা। অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা বা শান্ত ভাষা, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কী ভাষা? বঙ্গ কামরূপী ভাষা। কবি: আর্যদেবপা, কঙ্কনপা, কম্বলাম্পরপা, কাহুপা, কুকুরিপা, গুন্ডুরিপা, চাটিলপা, জয়নন্দীপা, ডেনুনপা, ডম্বিপা, কান্তিপা, তারকপা, দারিকপা, ধর্মপা, বিরূপা, বিনাপা, ভাদেপা, ভুসুকুপা, মহিন্দাপা, লারিডম্বিপা, লুইপা, সবরপা, শান্তিপা, সরহপা। প্রাচীনতম চর্যাকার হলো সবরপা। আধুনিকতম চর্যাপদ হলো ভুসুকুপা। 8টি পদ চর্চা করা হচ্ছে অর্থাৎ প্রাচীন চর্যাপদ হচ্ছে, প্রাচীন চর্যাকার হচ্ছে সবরপা, আর আধুনিকতম হচ্ছে ভুসুকুপা, যিনি হচ্ছেন 8টি পদ রচনা করেন। আর বাঙালি কবি, এটা মনে রাখবেন, বাঙালি কবি হচ্ছে ভুসুকুপা, সবরপা, লুইপা। ভুসুকুপা, সবরপা, লুইপা। ভুসুকুপা, সবরপা, লুইপা, ওনারা হচ্ছেন বাঙালি কবি। ভুসুকুপা, সবরপা, লুইপা বাঙালি কবি। চর্যাপদের পদ পাওয়া যায়নি 23 নংয়ের অর্ধেক, 24, 25, 48। এই যেগুলো হলো পাওয়া যায়নি 23 নংয়ের অর্ধেক, 24, 25, 48। চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কাহুপা। চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা হলো কাহুপা, 13টি পদ রচনা করেন। চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা, 2টি পদ রচনা করেন। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। চর্যাপদ কি তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন: চর্যাপদের কবিরা ছিলেন সহজানী বৌদ্ধ। চর্যাপদের তিব্বতী ভাষা অনুবাদ করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থখাত থেকে। লুখের তেঁতুল কুমির খায়, এর অর্থ কি? গাছের তেঁতুল কুমিরে খায়। কোন সাহিত্য কর্মে শান্ত ভাষা প্রয়োগ করেছে? চর্যাপদ। চর্যাপদের টিকাকারের নাম কি? মণি দত্ত। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন কবি নন? রমণীপাদ। চর্যাপদ কোন ধর্মমতের কথা বলা হয়েছে? বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মে যুক্ত? চর্যাপদ। চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কি? কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়? খ নাম্বার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন পাওয়া যায় দোহাকোষে। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কাহুপার। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। চর্যাপদ কোন কোন ছন্দে লেখা হয়েছে? মাত্রাবিন্দু ছন্দে। কোন কবি নিজেকে বাঙালি কবি বলেছেন? ভুসুকুপা। বাংলা সাহিত্যের আদি কবি কে? লুইপা। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডাকার নব কোন ভাষা রচিত? অপভ্রংশ ভাষায়। দুহিল দুধ কি বেন্টে সামায় পঙ্গক্তির রচয়িতাকে? ডেরোনোপা। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি? চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষা রচিত এটি প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হাতের কঙ্কন মালোদাপন কার লেখা? সরহপা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা করা হয়? পাল। চর্যাপদ এর আদিপদ রচয়িতা লুইপা। চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? 46টি। চর্যাপদ মূলত গানের সংকলন। চর্যাপদ কে সম্পাদনা করেন? হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল? ধর্মচর্চা। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? চর্যাপদ। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপালের রাজগ্রন্থাগার। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যে সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন? নেপালে গিয়েছিলেন। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। চর্যাপদে দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন কে? ভুসুকুপা। 8টি পদ। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা হয়েছে? বৌদ্ধ। চর্যাপদ আবিষ্কারক কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। অন্ধকার যুগ বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ব্যাপ্তি 1201 থেকে 1350 সাল।
খ্রিস্টাব্দ। অন্ধকার যুগের সাহিত্যকর্মসমূহ প্রাকৃত পৈঙ্গল এটি ত্রয়োদশ শতকে প্রাকৃত ভাষায় শ্রীহর্ষ রচিত গীতিকবিতার মহাসংকলন, যা অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন। শূন্য পুরাণ এটি রামায় পণ্ডিত রচিত একান্নটি অধ্যায় সম্বলিত সংস্কৃত ভাষায় গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য। অর্থাৎ কোন কাব্যকে চম্পু কাব্য বলা হয়? যে ভাষা হলো গদ্য পদ্য মিশ্রিত, যে কাব্যে গদ্য পদ্য উভয় থাকে, গদ্য পদ্য উভয় যে কাব্যে থাকে সেই কাব্যকে বলা হয় কি কাব্য? চম্পু কাব্য। নিরঞ্জনের রুশমা এই কাব্যের অংশবিশেষ। শেখ সুবোধয়া রাজা লক্ষণ সেনের সভাকবি হুলায়ত মিশ্র সংস্কৃত ভাষায় গদ্য পদ্যে অর্থাৎ চম্পু কাব্য 25টি অধ্যায়ের এটি রচনা করেন। বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলো: শূন্য পুরাণ এই রচয়িতাকে রামায় পণ্ডিত। কোন সময়কে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350। শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? 51টি অধ্যায়। শ্রীকৃষ্ণ কীর্তন ধরন খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য, অর্থাৎ মধ্যযুগের প্রথম কাব্য কি? শ্রীকৃষ্ণ কীর্তন। রচিতা বরুচণ্ডীদাস। আবিষ্কার বসন্তরঞ্জন বিদ্যোৎবল্লভ। 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্যে গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘরের মাচার উপর থেকে এটি উদ্ধার করেন। রচনাকাল: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে 1400 সালে, গোপাল হালদারের মতে 1450 থেকে 1500 সালের মধ্যে এটা রচনা করা হয়। প্রকাশ: বসন্ত রঞ্জন রায়। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন। খণ্ড: এ কাব্যে 13টি খণ্ড আছে, যথা জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, বারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও বিরহ খণ্ড। চরিত্র: রাধা, জীবাত্মা বা প্রাণীকুল, কৃষ্ণ এবং হলো বরাই। অর্থাৎ এই তিনজনকে প্রধান চরিত্র থাকে এই গল্পের মধ্যে, এই শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে। বিগত পরীক্ষায় আসা প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যে গ্রাম কেন উল্লেখযোগ্য? কারণ এখানে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান পাওয়া গেছে, অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়? গোয়ালঘরের ঘর থেকে। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতাকে বরুচণ্ডী দাস। পঞ্চম পদাবলী ধরন: বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্ব বিষয়ক পদ। এটি রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত প্রতীক। কৃষ্ণ পরমাত্মার, রাধা জীবাত্মার। প্রয়োগ: দ্বাদশ শতকে বাঙালি কবি জয়দেব সংস্কৃত ভাষায় রচিত গীতগোবিন্দম কাব্যে পদাবলী শব্দটি প্রয়োগ করেন। সংকলন: বাবা আউল মনোহর দাস। পঞ্চম পদাবলীর অধিকাংশ পদ রচিত ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা হলো বাংলা ও মৈথিলি ভাষা সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম কবি ভাষা, অর্থাৎ বাংলা এবং মৈথিলি ভাষার সম্মিলনে এক প্রকার কৃত্রিম কবি ভাষাকে ব্রজবুলি ভাষা বলা হয়। বিদ্যাপতি, তিনি মিথিলার কবি, পদাবলীর আদি বৈষ্ণব কবি। সঙ্গীত ধারার উপকার এবং মৈথিল কোকিল নামে পরিচিত। উপাধি: কবি কণ্ঠহার, অর্থাৎ ওনার উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। উক্তি: এ সখী আমারি দুঃখে নাই ওর, এ ভরাবাদর মাহবাদর শূন্য মন্দির মোর। গোবিন্দ দাস, তিনি বিদ্যাপতির ভাবশিষ্য নামে পরিচিত। উপাধি: কবিরাজ। নাটক: সঙ্গীত মাধব। জ্ঞান দাস। উক্তি: রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভর, সুখে লাগে এগোর বাদিনী অনলে পুরিয়া গেল। চণ্ডী দাস, বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদিকবি। তার উক্তি: সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনো বাড়ি যায় আমার আঙ্গিনায় দিয়া, সই কেবা শুনাইল শ্যাম নাম, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই। বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন: গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি ভাষা। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে মধুর রস বলা হয়।
বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর কার রচিত রচনা? জ্ঞান দাস। পদাবলীর প্রথম কবি কে? বিদ্যাপতি। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনাকে পদ বা পদাবলী বলা হয়। ব্রজবলী বলতে কি বোঝায়? এক রকম কৃত্রিম কবি ভাষা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। সই কেমনে ধরিব হিয়া আমার বধূ আনো বাড়ি যায় আমার আঙিনে দিয়ে, একটির রচয়িতা কে? চণ্ডীদাস। কবি গোবিন্দ দাস কবি ভাবশিষ্য ছিলেন? কার ভাবশিষ্য ছিলেন? বিদ্যাপতি। এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর, কে লিখেছেন? বিদ্যাপতি। সুখে লাগিয়া এ ঘর বাদিন অনলে পুড়িয়া গেল, পদটি রচয়িতা কে? জ্ঞান দাস। মঙ্গল কাব্য সংজ্ঞা। বাংলা সাহিত্যে মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যই মঙ্গল কাব্য। অর্থাৎ বাংলা সাহিত্যে মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যই মঙ্গল কাব্য। রচনার কারণ। এটি রচনা মূল কারণ স্বপ্নদেবী কর্তৃক আদেশ লাভ। উপজীব্য দেবদেবীর গুণগান, এতে স্ত্রী দেবতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। বারোমাসি বা বারোমাসা অর্থ পুরো এক বছরের বিবরণ। প্রাচীন বাংলা সাহিত্যের লৌকিক কাহিনী বর্ণনায় নায়ক নায়িকাদের 12 মাসের সুখ দুঃখের বিবরণ প্রদানের রীতি দেখা যায়। মনসামঙ্গল বিষয়। এটি মনসা দেবীর কাহিনী নিয়ে রচিত আদি মঙ্গল কাব্য। এর অপর নাম পদ্মপুরাণ। অর্থাৎ মনসামঙ্গল কাব্যের অপর নাম কি? পদ্মপুরাণ। প্রাধান্য। এই কাব্যে মনসা ও চণ্ডী দেবতার প্রাধান্য বেশি। সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার অপর নাম কেতকী ও পদ্মাবতী। তাহলে মনসার সাপের দেবী মনসার অপর নাম কি? কেতকী ও পদ্মাবতী। আদিকবি কানাহরি দত্ত। শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। তার রচিত মনসামঙ্গল কাব্যগ্রন্থের একটি অংশের নাম পদ্মপুরাণ। মনসা মঙ্গল কাব্যগ্রন্থের একটি অংশের নাম পদ্মপুরাণ। অন্যান্য কবি: নারায়ণ দেব, কেতকা দাস, ক্ষেমানন্দ, দ্বিজ বংশী দাস, বিপ্রদাস পিপিলাই। চরিত্র: চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর ও মনসা। ওনারা হচ্ছে প্রধান চরিত্র। আদিকবি চণ্ডীমঙ্গল কাব্য। আদিকবি মানিক দত্ত। প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। তার রচিত কাব্যের নাম শ্রী শ্রী চণ্ডীমঙ্গল। মুকুন্দরামের জনপ্রিয় কাহিনী কাব্য কালকেতু উপাখ্যান। বিষয়: চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে চণ্ডী মঙ্গল কাব্য রচিত। এটি 2 খণ্ডে বিভক্ত, যথা: আখেটিক বা বেদ কালকেতু ফুল্লরার কাহিনী এবং দ্বিতীয়টি বণিক বা ধনবতী সদাগরের কাহিনী। চরিত্র: ফুল্লরা, কালকেতু, ধনবতী, ভারুদত্ত, মুরারিশীল। অন্নদামঙ্গল। প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি এবং মঙ্গল যুগের শেষ কবি। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। অন্নদামঙ্গল কাব্য রচনা কাল কত? 1752 থেকে 1753 সাল। এর মধ্যে তিনি কি করছেন? অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন। চরিত্র: ঈশ্বরী পাটনি, হীরা মালিনী। ভারতচন্দ্রের বিখ্যাত উক্তি: আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নগর পুরিলে দেবালয়কে এড়ায়, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন হাবাতে যদ্যাপি চায়, সাগর শুকায়ে যায়, বরর পীড়িতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। ধর্মমঙ্গল বিষয়: এই কাব্যে ধর্ম ঠাকুরের জয়গান ধ্বনিত হয়েছে। আদিকবি ময়ূর ভট্ট। তার রচিত কাব্যের নাম হাকন্দ পুরাণ। এই কাব্যের আরও 2 জন প্রখ্যাত কবি হলেন রূপরাম চক্রবর্তী ও ঘনরাম চক্রবর্তী। চরিত্র: হরিশচন্দ্র লাউ সেন। বিগত প্রিলিমিনারিতে পরীক্ষায় আসা প্রশ্ন: চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? শিবের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই উক্তিটি মনোবাঞ্ছিতকার ঈশ্বরী পাটনি। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? পদ্মপুরাণ। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। মঙ্গল কাব্যের কবিনন কে? দাশু রায়। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি।
আমার সন্তান যেন থাকে দুধে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। ভারতচন্দ্র রায়গুণাকর। নগর পুরিলে দেবালয় কি এড়ায় কোন কাব্যের পঙ্কুক্তি? মঙ্গল কাব্যের। বিগত লিখিত পরীক্ষা প্রশ্ন আসা মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শ্রেষ্ঠ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। নাথ সাহিত্য ও মর্ষিয়া সাহিত্য। নাথ সাহিত্য বিষয় বৌদ্ধ ধর্মমতের সাথে শৈব ধর্ম মিশে নাথ ধর্ম এর উদ্ভব। মধ্যযুগে শিব উপাসকদের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে এক শ্রেণীর ধর্ম প্রচারকারী সাহিত্যই নাথ সাহিত্য। প্রকার: নাথ সাহিত্য দুই প্রকার, যথা মীননাথ ও তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী এবং রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস। আদিকবি শেখ ফয়জুল্লাহ তার নাথ ধর্ম বিষয়ের আখ্যান কাব্যের নাম গোরক্ষ বিজয়। মর্ষিয়া সাহিত্য। মর্ষিয়া আরবি শব্দ মর্ষিয়া, অর্থ শোক প্রকাশ করা। প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। তার রচিত কাব্য জয়নবের চৌতিসা 1570 সালের এটি কারবালার কাহিনীর একটি ছোট অংশ অবলম্বনে রচিত। অর্থাৎ জয়নবের চৌতিসা কাব্যটি প্রকাশ পায় 1514 সালে। মর্ষিয়া সাহিত্য জঙ্গনামা রচনা করেন দৌলত উজির বাহরাম খান। জঙ্গনামা 1723। কাব্য কারবালার বিষাদময় যুদ্ধ বিগ্রহ এর বিষয়বস্তু। বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা নিচের কোন জন যুদ্ধ কাব্যের রচয়িতা নন? সৈয়দ নুরুদ্দিন। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। মর্ষিয়া কি? শোকগীতি। লোকসাহিত্য বিষয় সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত কিন্তু অলিখিত সাহিত্য, যা গাথা কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি সামষ্টিক রূপই লোকসাহিত্য। এর অন্যতম রূপ খোনার বচনে কৃষি প্রাধান্য। ময়মনসিংহ গীতিকা। বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের মানুষের মুখে মুখে যে কবিতা বা গীত বা পালা গান প্রচলিত ছিল বা প্রচারিত হতো সেগুলোকে ময়মনসিংহ গীতিকা বলে। এতে মোট 10টি গীতিকা স্থান পেয়েছে। আদিরূপ: ছড়া, প্রবাদ, প্রবচন ও ধাঁধা। সংগ্রহকারী ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় চন্দ্রকুমার দে সংগ্রহ করেন। সম্পাদক দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় প্রকাশিত হয় ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। ময়মনসিংহ গীতিকা। মহুয়া চরিত্র নদের চাঁদ মহুয়া। রচয়িতা দ্বিজ কানাই। মলুয়া রচয়িতা চন্দ্রাবতী। কমলা রচয়িতা দ্বিজ ঈশান। দস্যু কেনারামের পালা রচয়িতা চন্দ্রাবতী। দেওয়ান মদিনা চরিত্র আলাল। দুলাল মদিনা রচয়িতা মনসুর বয়াতি। দেওয়ান ভাবনা রচয়িতা চন্দ্রাবতী। কাজল রেখা রচয়িতা অজ্ঞাত। কঙ্ক ও লীলা রচয়িতা নয়াচাঁদ ঘোষ। চন্দ্রাবতী রচয়িতা নয়াচাঁদ ঘোষ। রূপবতী রচয়িতা অজ্ঞাত। নাথ গীতিকার নাম এবং রচয়িতাগণ: ময়নামতির গান রচয়িতা ভবানী দাস। গোপীচাঁদের সন্ন্যাস রচয়িতা শুকুর মোহাম্মদ। পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহকারী ডক্টর দীনেশচন্দ্র সেন। নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল থেকে পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূল্যে 1926 সালে পূর্ববঙ্গ গীতিকা নামে 3 খণ্ডে প্রকাশ করেন। গীতিকা: নিজাম ডাকাতের পালায়, কাফন চোরা, কমল সদাগর চৌধুরীর লড়াই, কাঞ্চনমালা, আয়না বিবি, ভেলুয়া কমলা রানীর গান ইত্যাদি। রূপকথা: নানা অবাস্তব অবিশ্বাস্য কাহিনী নিয়ে রচিত সাহিত্য। দক্ষিণারঞ্জন মিত্রের সংগৃহীত রূপকথার নাম ঠাকুরমার ঝুলি।
ঠাকুর দাদার ঝুলি, ঠান দিদির থলে, কিশোরদের মন। উপকথা, পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য উপকথা, ইংরেজি ঈশপের গল্প, সংস্কৃতে পঞ্চতন্ত্র এরূপ নীতিকথার উৎকৃষ্ট উদাহরণ। বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন, খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি। বালাট কি? গীতিকা। ময়মনসিংহ গীতিকা মহুয়া পালার রচয়িতা কে? ডিজ কানাই। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? রূপকথা। কোন রচনাটি কৃষি সংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ? খনার বচন। খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন। মহুয়া পালাটি রচয়িতা কে? ডিজ কানাই। ঠাকুরমার ঝুলি রচয়িতা কে? দক্ষিণারঞ্জন মিত্র। বাংলা ভাষার প্রথম কবি শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কাব্যের পটভূমি ইরান। লাইলি মজনুর উৎস আরবি লোকগাথা। গ্রন্থ রচয়িতা অনুবাদক। মহাভারত রচয়িতা বেদব্যাস। অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর, কাশিরাম দাস, শ্রীকর নন্দী। গ্রন্থ রামায়ণ রচয়িতা বাল্মীকি। অনুবাদক কৃত্তিবাস ওঝা, চন্দ্রাবতী। গ্রন্থ বিদ্যাসুন্দর রচয়িতা বড়রুচি। অনুবাদক সাবিরিদ খান। ফার্সি থেকে। ইউসুফ জুলেখা রচয়িতা জামি। অনুবাদক শাহ মোহাম্মদ শগীর, আব্দুল হাকিম গরিবুল্লাহ। লাইলি মজনু রচয়িতা জামি। অনুবাদক দৌলত উজির খান। আর এইগুলোর অনুবাদক হচ্ছেন আলাউল। এই গ্রন্থগুলোর অনুবাদ। তাহলে দেখি গ্রন্থগুলো কি? লাইলি মজনু হপ্তপয়কর রচয়িতা নিজামী। সিকান্দরনামা রচয়িতা নিজামী। সয়ফুল মুলক বদিউজ্জামান রচয়িতা গাওয়াসি। এগুলোর সবগুলোর অনুবাদক হচ্ছেন আলাউল। হিন্দি থেকে। পদ্মাবতী মোহাম্মদ জায়সি অনুবাদক আলাউল। মধুমালতী মনঝন অনুবাদক মোহাম্মদ কবির সৈয়দ হামজা। বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন, আলাউল কোন শতাব্দীর কবি? সপ্তদশ। যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা। মহাকবি আলাউল রচিত কাব্য পদ্মাবতী। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাউল। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হইল। এটা হচ্ছে ওই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটাই, যে তাম্বুল রাতুল, যে তাম্বুল খণ্ডটা আছে না, সেই তাম্বুল খণ্ড থেকে এটা আসছে। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থাৎ ঠোঁটের পরশে পান লাল হয়। আচ্ছা, পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। আলাউলের তোহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। কবি আলাউলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি। প্রাচীন বাঙালি কবি কে? শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ শগীর। হিন্দি পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? প্রণয়োপাখ্যান। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? আলাউল।
মহাকবি আলাউল কোন যুগের কবি? মধ্যযুগের। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহরাম খান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? ইরান। বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। রামায়ণের রচয়িতার নাম? বাল্মীকি। আরাকান রাজসভা। বাংলা সাহিত্যে আরাকানকে বলা হয় রোসাঙ্গ। আরাকান রাজসভার আদিকবি ও প্রথম বাঙালি কবি দৌলত কাজী। তিনি লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাউল। সাহিত্যিক দৌলত কাজী। সতী ময়না লোরচন্দ্রানী। আলাউল। পদ্মাবতী। হপ্তপয়কর। সিকান্দরনামা। তোহফা। সয়ফুলমুলক। বদিউজ্জামান। কোরেশী। মাগন ঠাকুর। চন্দ্রাবতী। আবুদুল করিম খন্দকার। দুল্লা মজলিস। নূরনামা। বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন। কবি যশোরাজ খান বৈষ্ণব রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? রসুল বিজয়। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম শাহ। চন্দ্রাবতী কি কাব্য? মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রীচৈতন্যদেব। মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী। লৌকিক কাহিনী প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি? কৃষ্ণনগর রাজসভা। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছে বাংলা কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ। পদ্মাবতী কার রচনা? আলাউল। নসিরানামা কাব্য কার রচনা? কবি মর্দন। বিগত লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন। লেখকের নাম ও কি ধরনের গ্রন্থ উল্লেখ করুন। সতী ময়না। লোরচন্দ্রানী কাব্য। দৌলত কাজী। পদ্মাবতী কাব্যটি কার লেখা? সৈয়দ আলাউল। যুগসন্ধিক্ষণ মধ্যযুগের সমাপ্তি। 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকরের তিরোধানের মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে। আধুনিক যুগের সূচনা 1860 সালে মাইকেলের সদর্প আগমনের মাধ্যমে আধুনিক যুগের সূচনা ঘটে। যুগ সন্ধিক্ষণ 1760 থেকে 1860 সাল। কবি যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। কবি গান দুই পক্ষের মধ্যে বিতর্কের মাধ্যমে যে গান অনুষ্ঠিত হতো তাই কবি গান। যারা এই গান গাইত তাদের বলা হতো কবিয়াল। দুই পক্ষের মধ্যে বিতর্কের মাধ্যমে যে গান অনুষ্ঠিত হতো তাই কবি গান। যারা এই গান গাইত তাদের বলা হতো কবিয়াল। গোজলা গুই। কবি গানের আদি কবি ভবানী বেনে, ভোলা ময়রা, হরু ঠাকুর, কেষ্টামুচি, অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু, নিতাই বৈরাগী। পুঁথি সাহিত্য অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত আরবি ফার্সি শব্দ মিশ্রিত ইসলামী চেতনা সমৃদ্ধ সাহিত্যকে পুঁথি সাহিত্য বলে। দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরিবুল্লাহ। আমির হামজা। প্রথম অংশ জঙ্গনামা। ইউসুফ জুলেখা। সেনাভান। সত্য পীরের পুঁথি। তার উল্লেখযোগ্য মিশ্র ভাষারীতির কাব্য সৈয়দ হামজা রচিত বিখ্যাত পুঁথিকাব্য আমির হামজা। টপ্পা গান। টপ্পা এক ধরনের গান। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা তার বিখ্যাত গান। অর্থাৎ টপ্পা গানের জনককে? রামনিধি গুপ্ত। আর টপ্পা কি একটি গান। পাঁচালীকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবি গান। কবি গানের প্রথম কবি কে? গজলাপুট বা গুই, যাকে গুই বলা হয়।
কবিওয়ালা ও শায়ের উদ্ভব ঘটে কখন? 1800 শতকের শেষার্ধে, 19 শতকের প্রথমার্ধে। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। আমির হামজা কাব্যের প্রকৃত রচয়িতা ফকির গরিবুল্লাহ, তবে তিনি কাজটি সমাপ্ত করতে পারেননি। তার অসমাপ্ত কাজটি শেষ করেন সৈয়দ হামজা। কবি, গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত। রাম বসু ও ভোলা ময়রা। বটতলার পুঁথি বলতে দোভাষী ভাষায় রচিত পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। নানা দেশে নানা ভাষা, ভিন্ন স্বদেশী ভাষা পুড়ে গিয়ে আসা বঙ্গবন্ধু রচয়িতাকে রামনিধি গুপ্ত। টপ্পাকি এক ধরনের গান। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ? মিশ্র। পুঁথি সাহিত্যের লেখক সৈয়দ হামজা। ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা 4 মে 1800 সাল। প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। স্থান লালবাজার, কলকাতা, ভারত। উদ্দেশ্য বাংলায় কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ অফিসারদের দেশীয় ভাষা শিক্ষা দেয়া। শিক্ষক 8 জন। বন্ধ হয় 1854 সালে। রচয়িতা সাহিত্যকর্ম: মৃত্যুঞ্জয়, বিদ্যালঙ্কার, 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। উইলিয়াম কেরি কথোপকথন বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন। ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ। রাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালির লেখা বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ ও বাংলা গদ্যে প্রথম জীবনচরিত্র। লিপিমালা প্রথম বাংলা পত্র সাহিত্য। রাজীবলোচন মুখোপাধ্যায়। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। হরপ্রসাদ রায়। পুরুষ পরীক্ষা। তারিণীচন্দ্র মিত্র। ওরিয়েন্টাল ফেবুলিস্ট। চণ্ডীচরণ মুন্সী। তোতা ইতিহাস। গোলকনাথ শর্মা। হিতোপদেশ। বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন: চণ্ডীচরণ মুন্সী কে? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি প্রণেতা রাম বসু। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজে কোন সালে বাংলা বিভাগ খোলা হয়? 1801 সালে। 32 সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয়। বিদ্যালঙ্কার বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়? 19 শতকে। বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। বাংলা গদ্য সাহিত্যের বিকাশ কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ। 32 সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয়। বিদ্যালঙ্কার বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? কথোপকথন। উপন্যাস রচনার প্রাথমিক প্রচেষ্টা চালান ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হ্যানা ক্যাথরিন ম্যালেন্স রচিত ফুলমণি ও করুণা বিবরণ। ইনি বাঙালি ছিলেন না। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস পেরিচাঁদ মিত্র কর্তৃক রচিত আলালের ঘরের দুলাল। ইনি বাঙালি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম বাংলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। উপন্যাস দ্বীপ নির্বাণ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক মীর মোশাররফ হোসেন।
উপন্যাস রত্নবতী, ঔপন্যাসিক বিখ্যাত উপন্যাস ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কলকাতার কমলাবাবু, নববাবু বিলাস, নববিবি বিলাস, আবু জাফর শামসুদ্দিন, ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, শঙ্কর সংকীর্তন, শৌকত আলী প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন যাত্রা, কুলায় কাল স্রোত, পূর্ব রাত্রি, পূর্ব দিন নারায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ, হিন্দু হোটেল, অনুবর্তন, প্রদীপ, দৃষ্টি প্রদীপ, ইসামতি, অশনি সংকেত, দেবযান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম, হাসুলি, বাকের উপকথা, ছবি অরণ্যবহ্নি, চৈতালি ঘূর্ণি, জলসাগর, সেলিনা হোসেন, হাঙ্গর নদী, গ্রেনেড, পোকামাকড়ের ঘনবসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, জলোচ্ছ্বাস, এমদাদুল হক মিলন, যাবজ্জীবন, কালো ঘোড়া, নূরজাহান, প্রিয় নারী জাতি, সারাবেলা, রাজাকার তন্ত্র, রশিদ করিম, উত্তম পুরুষ, প্রসন্ন পাষাণ, আমার যত গ্লানি, প্রেম একটি লাল গোলাপ, লাঞ্চ বাক্স, শামসুদ্দিন আবুল কালাম, আলমনগরের উপকথা, কাশবনের কন্যা, জয় জঙ্গল, সমুদ্র বাসর, নবান্ন, কাঞ্চন গ্রাম, প্রেমেন্দ্র মিত্র, পাক কুয়াশা মিছিল, কালীপ্রসন্ন সিংহ, হুতম পেঁচার নকশা, আলাউদ্দিন আল আজাদ, 23 নম্বর তৈলচিত্র, কর্ণফুলী, ফৈজুন্নেসা চৌধুরী, রূপজালাল, নজিবুর রহমান, আনোয়ারা, মোজাম্মেল হক, জোহরা, সৈয়দ মুস্তফা আলী, অবিশ্বাস্য শবনম, তুলনাহীন না, কাজী ইমদাদুল হক, আবদুল্লাহ, মধ্যবিত্ত সমাজের চিত্র, হুমায়ুন মিত্র কবির, নদী ও নারী, অদ্বৈত মল্ল বর্মন, তিতাস একটি নদীর নাম, আব্দুর রাজ্জাক, কন্যাকুমারী, হাসন রাজা, লোকসিন্ধু, জরাসদ্ধ, ন্যায়দণ্ড, আকবর হোসেন, দুদিনের খেলাঘর, ইমদাদুল হক, কালো বরফ, জীবন আমার বোন, নীলিমা ইব্রাহিম, 20 শতকের মেয়ে, শহীদুল্লাহ কায়সার, সারেং বউ, সপ্তশতক, সৈয়দ মুস্তফা সিরাজ, অলিক মানুষ, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রথম আলো, পূর্ব পশ্চিম, রাজিয়া খান, বটতলার উপন্যাস, দ্রৌপদী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মানব জমিন, বিগত পরীক্ষায় আসা প্রশ্ন, পেরিচাঁদ মিত্রের আড়ালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় 1858 সালে।